হে প্রভু, এখন আমি কি করব? আজ এমন একটা দিন আমায় দেখতে হবে, তা আমি কখনোই ভাবিনি। আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। মা মনে হয় খুব চিন্তা করছেন। তিনি মনে হয় এখনো ওষুধও খাননি। মনে হয় পথ চেয়ে বসে আছেন আমার জন্য। আমার নাম ইমন। আমি একটা টেলিকলিং অফিসে কাজ করি। সরি, একটু ভুল হলো। কাজ করতাম। আজ আমাকে অফিস থেকে চলে যেতে বলেছে, কারণ কয়েক মাস আগে আমি অফিস থেকে দেওয়া কাজের টার্গেট সম্পূর্ণ করতে পারিনি। আসলে মা অসুস্থ হয়ে যাবার পর থেকে অফিসের কাজে আর মন দিতে পারিনি। বাবা করোনার সময় মারা গিয়েছেন, আর আমার মা ছাড়া এখন এই দুনিয়াতে আর কেউই নেই। মায়ের শরীরটাও বেশ অনেক দিন ধরে খুব খারাপ। ওফ, মাথার যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে। বাবা মারা যাবার পর থেকে আমি ইনকামের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু এখন আমার কাছে আর কোনো কাজ নেই। ঘর সংসার কিভাবে চালাবো? মায়ের ওষুধের খরচা। ওফ, এই শীতের সময় অকাল বৃষ্টি। হে প্রভু, দয়া করো। খুব শীত শীত করছে আমার। অফিসেই আমার শীতের জ্যাকেটটা আমি ফেলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা থেমে গেল। আমি তাড়াতাড়ি করে পা চালালাম বাড়ির দিকে। কেন জানি না, আজ মনে যেন অন্যরকম একটা ভয় কাজ করছে। বাড়ির সামনে এসে অনেকবার দরজায় আঘাত করলাম। মা মা বলে অনেকবার ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না। মনের মধ্যে ভয়টা আরো বাড়তে লাগলো। তাই পাশ থেকে কাকাদেরকে ডেকে আনলাম। তারা দরজাটা ভেঙে দিল। আর ঢুকে যা দেখলাম, আমার সব শেষ হয়ে গেছে। কি নিয়ে বাঁচবো আমি? মা আর নেই। জানতে পারলাম 2 ঘন্টার জন্য ইলেকট্রিক গিয়েছিল। মনে হয় সেই সময় মা উঠেছিল কিছু করার জন্য। আর দেওয়ালের মধ্যে আটকানো একটা মূর্তিতে মায়ের মাথা লাগে, আর মাথা ফেটে রক্ত বের হয়। আর মা চলে গেছে আজ 2 দিন হলো। খুব একা মনে হচ্ছে আজ। এই ঘরে আর থাকতে ভালো লাগছে না আমার। একা এভাবে থাকলে আমি পাগল হয়ে যেতে পারি। তাই ভাবছি একটা কাজের খোঁজ করতে হবে। আজ অনেক কোম্পানিতে আমি ঘুরে ঘুরে ইন্টারভিউ দিলাম, কিন্তু সত্যি বলতে কি, কোথাও আমার তেমন ভালো লাগলো না। কলকাতার শহরটা আমার কাছে খুব একটা পুরনো নয়, কারণ বাবার সাথে ব্যবসার খাতিরে কয়েকবার এসেছিলাম। তাই ইন্টারনেট থেকে অফিসের অ্যাড্রেসগুলো খুঁজে গুগল ম্যাপ ধরে ঠিকই পৌঁছে গিয়েছি। কিন্তু এখন কি করব? একটু নির্জন জায়গায় এসে খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ালাম। ঠিক তখনই আমার সামনের বাড়িটায় আমার চোখ গেল। আমার মুখে একটু হাসি ফুটে উঠল। বাড়িটার দরজায় একটা সাইনবোর্ডে মোটামুটি অক্ষরে লেখা আছে, একটা কাজের লোক চাই। নিচে একটা মোবাইল নাম্বারও ছিল। খুশি খুশি আমি সেই বাড়িটার দিকে এগিয়ে গেলাম। ঘরের কলিং বেলটা খুঁজে তাতে চাপ দিলাম। কলিং বেলটা একটু বিকট আওয়াজ করে বেজে উঠল। ঠিক 1 মিনিটের মধ্যেই একটা অল্প বয়সী মেয়ে বাইরে এসে দাঁড়ালো। কাকে চাই আপনার? আচ্ছা, এই বাড়ির জন্য কি কোনো কাজের লোক লাগবে? হ্যাঁ, তা লাগবে তো। আপনি করবেন? তাহলে আসুন আসুন, ভেতরে আসুন। মেয়েটা আমাকে একটা বড় ঘরের ভেতর নিয়ে গেল। দেখে বুঝলাম এটা একটা ড্রয়িং রুম, কিন্তু একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগলো। বাড়িটার সব দরজা জানলা ভেতর থেকে বন্ধ।
দিনের বেলাও কেমন যেন ঘরটা ভুতুরে ভুতুরে ঠেকছে। মেয়েটা আমাকে একটা সোফাতে বসতে বলে ভেতরে চলে গেল। ঠিক 2-3 মিনিট পর একটা 40 থেকে 50 বছরের মহিলা বেরিয়ে এলো। আমার সামনের সোফাটিতে এসে বসলো। তোমার নাম কি? আমার নাম ইমন। আর তোমার বাড়ি? আগে কৃষ্ণনগরে। আচ্ছা শোনো, তোমাকে আমি প্রত্যেক মাসে 8,000 টাকা করে দেব। তোমার কাজ এই বাড়ি পরিষ্কার রাখা আর রান্না করা। তুমি পারবে তো? ম্যাডাম, আমি গ্রামের মেয়ে, আমি সব পারি। ঠিক আছে, কাল থেকে সকাল 10টার সময় চলে এসো। আর তোমার ছুটি হবে সন্ধে 6টায়। আর একটা কথা, এই বাড়ির কোনো দরজার জানলা কখনো খোলার চেষ্টা করবে না। কথাটা মনে থাকে যেন। সমস্ত কথা বলে আমি বাড়ির বাইরে বেরিয়ে এলাম, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও অনেক প্রশ্ন রয়ে গেল। কিন্তু যাক, সেগুলো নিয়ে আর তত ভাবলাম না। আজ ঠিক 10টার সময় পৌঁছে গেলাম আমার নতুন কাজের জায়গায়। ঘরে ঢুকে যার সাথে আমার প্রথম দেখা হলো, সে হলো ওই কালকের অল্প বয়সী মেয়েটা। আমাকে ডেকে নিয়ে গেল রান্নাঘরে। সমস্ত কাজের ব্যাপারটা বুঝিয়ে সে আমাকে বলল, আমার নাম বিনু, আমি গড়িয়াতেই থাকি। আমি এখানে কাজ করি প্রায় 1 সপ্তাহ হলো। আমার কাজ ঘর মোছা আর কাচাকুচি করা। বেশ ভালো লাগলো মেয়েটিকে আমার। হাসি খুশি মেয়ে একখানা, মিশুকে বলতে গেলে। আজকে সারাদিন আমাদের ভালোই কাটলো। সন্ধে 6টার সময় আমরা ঘর থেকে বেরালাম। একটা মনে প্রশ্ন রয়েই গেল, এই ঘরের ম্যাডামটাকে একবারও সারাদিন দেখলামই না। কথাটা আমি বিনুকে জিজ্ঞাসা করলাম। না গো দিদি, অমন প্রশ্ন মনেও এলো না। আমি যখন প্রথম কাজে এসেছিলাম তখন আমিও ওই ম্যাডামের খোঁজ করেছিলাম। আর খোঁজ করতে করতে আমি দোতলায় গিয়ে পৌঁছাই। আমি জানতাম ম্যাডাম কোন ঘরে থাকে। সেই ঘরের সামনে গিয়ে ডাক দিই আর দরজাটা সাথে সাথে খুলে যায়। আর একদল বাদুড় আমাকে ধাওয়া করে। আমি কোনো রকম প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালাই। পরে আমি আর কোনো দিন খোঁজার সাহস করিনি। তুমিও করো না দিদি। তারপর থেকে এমনভাবেই দিন কাটতে থাকে আমার। রোজ আমি 10টার সময় আসি আর 6টার সময় বাড়ি চলে যাই। কিন্তু মনে মনে আমি রোজ কৌতূহল হতে থাকি, ম্যাডামকে কেন সারাদিন দেখতে পাই না। কিন্তু মুখে কিছু আর বললাম না। আর একদিন কৌতূহল মেটানোর সময় চলে আসে। মনে মনে ঠিক করেছি আজ এই রহস্য জেনেই ছাড়ব। সারাদিন কাজের পর যথারীতি 6টার সময় আমাদের ছুটি হয়। আমি বেনুকে বললাম, এই বেনু, তুই আজকে চলে যা, আমার একটু এদিকে কাজ আছে, আমার যেতে আজকে একটু দেরি হবে। আচ্ছা দিদি, সাবধানে যেও। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে ঘরের দরজাটি খুলে ভেতরে প্রবেশ করলাম। ঘরের মধ্যে আমি একা, এই কথাটা ভাবতেই গাটা কেমন শিউরে উঠল। জানি না আমার জন্য কি অপেক্ষা করছে। ঘড়ির দিকে চোখ গেল, ঘড়িতে বাজে 6:15। বিনুর কাছে আগে থেকে জেনে রেখেছি দোতলায় ম্যাডামের ঘর কোনটা। সত্যি বলতে কি এতদিনের মধ্যে একদিনও আমি ওপরেই যাইনি, কারণ ওপরের ঘর পরিষ্কার করা নিষেধ। কিন্তু যাই হয়ে যাক, আজ আমাকে ওপরে যেতেই হবে। পা টিপে টিপে ওপরে উঠলাম। ম্যাডামের ঘরটাও আবিষ্কার করে ফেললাম। দরজাটার সামনে এসে দাঁড়াতেই বুকটা কেমন ধড়াস করে উঠল। জানি না দরজার ওপরে কি আছে। ধীরে ধীরে দরজাটা ঠেললাম আর দরজাটা ক্যাচ করে আওয়াজ করে খুলে গেল। ঘরটার ভেতরে সম্পূর্ণ অন্ধকার। সাহস করে ভেতরে ঢুকলাম। অল্প আলো অন্ধকারের মধ্যে দেখতে পেলাম ঘরটাতে তেমন কোনো আসবাবপত্র নেই।
শুধু ঘরটার ওদিকে রয়েছে আরেকটি দরজা, আর তার ভেতর থেকে কিছু একটা আওয়াজ হালকা হালকা কানে ভেসে আসছে। সাহস করে সেই দরজাটির দিকে এগিয়ে গেলাম, হালকা করে তাতে চাপ দিলাম। দরজাটি একটু ফাঁকা হলো, আর যা দেখলাম তাতে আমার সারা শরীর ভয়ে কেঁপে উঠল। সামনে একটা চেনা আবার অচেনা মূর্তি। সেই মূর্তি এখন সম্পূর্ণ মানুষের বেশে নয়। কথাটি এই জন্য বললাম কারণ একটা মানুষের পক্ষে শূন্যে ভাষা সম্ভব নয়। আর যাকে আমি সামনে দেখছি সে কোনো মানুষ নয়, একটা প্রেতাত্মা। তার সামনে একটা প্ল্যানচেট। এখন আস্তে আস্তে আমার কাছে সব ব্যাপারটা পরিষ্কার। হঠাৎ আমার চোখ গেল দেওয়ালে একটা ছবির উপর। ছবিটা আমার খুব চেনা। ছবিটা তো বিনুর। মানে এই প্রেতাত্মা বিনুর কোনো ক্ষতি করতে চায়। ভয়ে আমার গলা শুকিয়ে এলো। হঠাৎ আমার হাতটা দরজাতে লেগে একটা ক্যাচ করে আওয়াজ হয়ে উঠল, আর সাথে সাথে সেই প্রেতাত্মা আমার দিকে হিংস্র চোখ নিয়ে দেখে। আমি ভয়ে দৌড়তে লাগলাম, আর আমার মাথায় একটা কথা চলছে, এখান থেকে আমাকে তাড়াতাড়ি বেরোতেই হবে। আর তাড়াতাড়ি করে দরজার বাইরে বেরিয়ে এলাম, আর এক মুহূর্ত এই বাড়ির নিচে দাঁড়ালাম না, ছুটে চলে গেলাম লোকালয়ের দিকে। অনেকজনের মাঝখানেও আমি নিজেকে একা ফিল করছি। মনে হয় যেন কোনো অশুভ শক্তি আমার পিছু করছে। রাত ঠিক 10টার সময় আমি কৃষ্ণনগরে এসে পৌঁছাই। স্টেশন থেকে বাড়ি যেতে আমার 10 মিনিট সময় লাগে। শীতের রাত, চারিদিকে অনেক কুয়াশা, ভালো করে ঠিক কিছু দেখা যাচ্ছে না। শীতের জন্য আমাদের এদিকে তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে। খুব ভয় করছে আমার। মনে মনে ঠিক করেছি বেঁচে থাকলে ওই বাড়িতে আর কখনো পা দেব না। বিনুকে একটা ফোন করে জানাতে হবে আমাকে। ফোনটা বের করতে যাব, আর ঠিক তখনই আমার সামনে সেই ভয়ানক প্রেতাত্মা উপস্থিত হয়। আমার ভয়ে গলা শুকিয়ে আসে। জানি না তখন আমি কি করব। মনের মধ্যে শুধু একটাই কথা চলছে, আজ মনে হয় আমার শেষ দিন। আমি দেখলাম সেই প্রেতাত্মা আমার দিকে ধেয়ে আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম, কারণ গলা থেকে তখন কোনো শব্দ বেরিয়ে আসছে না। হঠাৎ আমি ধূপ করে একটা শব্দ শুনতে পেলাম, আর তার সঙ্গে একটা বিকট চিৎকার। সাথে সাথে চোখ খুলে দেখলাম সেই প্রেতাত্মাটি মাটিতে পড়ে আছে, আর আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন আমার মা। আমি আরো ভয় পেয়ে গেলাম, বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে। তখন মা বলে উঠল, তুই এখান থেকে চলে যা, তোর আমি কোনো ক্ষতি হতে দেব না। এই প্রেতাত্মার সঙ্গে আমি বুঝে নেব। দেখলাম সেই প্রেতাত্মা উঠে দাঁড়িয়েছে এক হিংসাক্ত মুখ করে, আর মুখে এক অভিলাষার হাসি। মনে হয় সে আমার প্রাণ নিতে চায়। ए बेटी को हाथ लगाने से पहले माँ से लड़। তারপর শুরু হয় এক তুমুল লড়াই। আমি দৌড়তে থাকি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে মায়ের ছবিটা দেখে খুব মন খারাপ হয়ে গেল আমার। মরে যাওয়ার পরও তিনি আমায় কতটা ভালোবাসেন, সমস্ত অশুভ শক্তি থেকে আমাকে চিরন্তন রক্ষা করেন।